রয়ের এজেন্ট সাংবাদিক সন্তোষ শর্মা, হাসিনার পুলিশ বাহিনীর উপরে ছিল ব্যাপক প্রভাব। বাংলাদেশে উদ্বেগকে গুরুত্ব দেয়নি ভারত, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের তাগিদ। আইনজীবী আলিফ হত্যায় পরিবারের 2 মামলা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রয়ের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এজেন্টদের সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন অনেককে। গত সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রভাব বিস্তার করেছেন পুলিশ কর্তাদের উপর, এমন অভিযোগ সাংবাদিক সন্তোষ শর্মার বিরুদ্ধে। আর তার সম্পাদিত কালবেলা পত্রিকা ইসকনের মুখপাত্র হিসেবে কাজ করে বলেও রয়েছে অভিযোগ। বিস্তারিত দেখুন আলী আহমদের রিপোর্টে। সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক। কাজ করেছেন শক্তি নামের পত্রিকায়। সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা। হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই। পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। সন্তোষ কিন্তু 2টো ট্রাম্প কার্ড সে ইউজ করে, একটা সাংবাদিকতার, আর হলো সম্পর্ক। সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরীর দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা। জি, ইনি হচ্ছেন এই যে সন্তোষ শর্মা, যে দেখতে পাচ্ছেন। হারুন ইজহার বলেন, শেরেবাংলানগর থানায় দায়ের করা এক মামলায় তিনি গ্রেপ্তার হন 2021 সালে। জেলে থাকার সময় তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। সিটিটিসির কার্যালয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি মুখোমুখি হন সন্তোষ শর্মারও। আমি বললাম যে আমি চোখ বাঁধা অবস্থায়, আপনাদের হ্যান্ডকাপ পরা, চোখ বাঁধা, আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না, আমি আই ফিল নার্ভাস। তো একটা পর্যায়ে তারা আমার চোখটা খুলে দেয়। আমাকে সন্তোষ বলতেছে যে আমি এই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসেছি, আর এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে এসেছেন, তিনিও মানবাধিকার সংস্থার একজন বড় দায়িত্বশীল। তিনি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন, তো আপনি সত্য কথা বলার চেষ্টা করবেন। সন্তোষ নিজে জিজ্ঞাসা শুরু করলো, আপনি আফগানিস্তানে কয়েকবার গিয়েছেন? আমি বললাম আমি আফগানিস্তান যাবো কি জন্য? সে তখন আমাকে বলছে আপনি মিথ্যা কথা বলতেছেন। সে আমাকে ধমক দিচ্ছে এবং বলতেছে আপনি যদি সত্য কথা না বলেন আপনার কিন্তু অসুবিধা হবে। তার দাবি, সন্তোষ শর্মার সাথে ছিল একজন যিনি নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিলেও তিনি আসলে ছিলেন ভারতীয়। পার্শ্ববর্তী বসা লোকটা যে আসলে এই বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের উনি একজন বড় কর্মকর্তা, সম্ভবত তিনি, ওনাকে বলা হয় এডুকেশন মিনিস্টার, এবং গোয়েন্দা ভাষায় যেটাকে বলা হয় হয়তো এই স্টেশন ম্যানেজার বাংলাদেশের, এবং তার নামটাও আমি সম্ভবত পেয়েছি, সেটা হলো ডক্টর নিদিচি। এবং প্রায় 4 ঘন্টাব্যাপী আমাদের এই ইন্টারোগেশনটা চলে। আমার বিদেশি ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, যে প্রথম জিজ্ঞেস করলেন পাকিস্তান এমবেসি সে কোন কোন ইহা আতা হয়। অনেকের প্রোফাইল তারা দেখাতো, শত শত প্রোফাইল তাদের, এদের আমাদের অন্যান্য মুসলিম ভাইদের। তো এইসব তথ্যগুলো ইন্ডিয়ান কর্মকর্তারা এসে নিয়মিত সিটিডিসি রুম ওখান থেকে তারা নিয়ে যেতেন, এবং আমি মনে করি ডিবিতেও এটা হতো কাজটা, এবং তদন্তের সময় র্যাবের যে অফিস ইউনিটগুলো ছিল সেম এই কাজগুলো হতো। অর্থাৎ দেশের জনগণের, নাগরিকদের এই তথ্যগুলো বিদেশিরা নিয়ে যেত। যখন জিজ্ঞাসাবাদ করতেছে বাংলাদেশের একজন ডিসি, একজন এডিসি, তারা একেবারে শ্রোতার মতো নিরীহ লোকের মতো তারা তাকিয়ে আছে। তারা এখানে ডিসি আব্দুল মান্নান বসা, সামনে ডিসি ইমরান বসা, মনে হচ্ছে যেন যারা বিদেশ থেকে আসছেন উনি বিগ বস, হি ইজ বিগ বস, আর এনারা হলেন চাকর বাকর। র এর এজেন্ট সহ সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করেই ক্ষান্ত হননি। পুলিশ কর্তাদের টাকা দিয়েও জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখেন। এইভাবে একটা খাম, মোটা একটা খাম, সেখানে অবশ্যই খামের ভিতর তো কি ছিল বুঝতে জানি, এটা একটা খাম ধরে দিল, ডিস আব্দুল মান্নানের হাতে ধরে খামটা রাখলো, এবং তারা একটু করে বিব্রত হয়ে আবার হাসি দিল সে, এবং একটা এরকম লিস্টি দিলেন তার কাগজের একটু বড়। রাত্রে 1টা-2টার দিকে আমাকে ঘুম থেকে ডেকে টর্চার রুমে ঢোকানো হয়, এবং একজন এডিসির নাম এডিসি তৌহিদ, সম্ভবত এডিসি আতিক, এডিসি তৌহিদ, এর দাঁড়িয়েও আছে,
সে আমাকে অনেক নির্যাতন করেছে, অনেক বেশি আমার উপর সে প্রেশার সে তৈরি করেছিল এবং আমাকে বলছে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য। তো রাত 2টা বাজে নিয়ে ওই কাগজটা নিয়ে, যে কাগজটাকে আমি দেখলাম যে তাদের কাছে ছিল, তখন সেটা সেম কাগজ বের করে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। এমন অভিযোগ আছে আরও। সে বললো আমি মানবাধিকার কর্মী, আমি আপনাকে হেল্প করতে আসছি, সহযোগিতা করতে আসছি। তো আমি চিন্তা করলাম আমি এত ঘুম থাকার পরে, মামলা দেওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা কোনো সাহায্য আসতে পারে, একটু মানবাধিকারের কথা বলতেছে। সে আমাকে বিভিন্ন দিক জিজ্ঞাসা করে এক পর্যায়ে বলে যে ইন্ডিয়ান ভাষায় যারা কথা বলে এদেরকে বলে আপনারা কিছু জিজ্ঞাসাবাদ করেন, হিন্দিতে ইংলিশে জিজ্ঞাসা করতেছে। পরে দেখলাম যে লোকগুলা এলো ইন্ডিয়ান লোক। বের হওয়ার পরে দেখলাম যে ওই ব্যক্তির চেহারা সম্পূর্ণ ওই যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মার শ্বশুর বীরেন শিকদার মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে আছে বহুমাত্রিক অভিযোগ। জনশ্রুতি আছে শ্বশুরের ক্ষমতাকেও কাজে লাগাতেন সন্তোষ শর্মা। এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলো তারা করেনি, নিজেরা না করতে পারে তার দোসরদের দিয়ে করা হয়েছে, তার ভাইদের দিয়ে করা হয়েছে। এবং অনেক সময় ওখানেও যদি না হয়েছে তার দোসরদের লেলিয়ে দিয়েছে, সরাসরি অস্ত্রপাতি বিলিয়ে দিয়েছে। তারা এই জায়গার থেকে আমার মাইক ধরে করে আমার দোকানপাট লুটপাট করে নিয়ে যায়, ভেঙে ছিঁড়ে নেয়। আমার প্রায় 8 থেকে 10 লাখ টাকা ক্ষতি হয়। 5 আগস্টের পর 28 জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই চিঠি পাঠানো হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও। সেই চিঠিতে আছে সন্তোষ শর্মার নাম। বাতিল করা হয়েছে তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে জানতে 21-এর টিম যায় কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পশ্চিম মেরুবাংলায়। সেখানে থাকেন তার 3 ভাই। তিনিও কক্সবাজারে গেলে থাকেন সেখানে। তবে সন্তোষ শর্মার বিষয়ে ক্যামেরায় কথা বলেননি পরিবারের কেউ। ইসকনের প্রমোটার বলেও অভিযোগ আছে সন্তোষ শর্মার বিরুদ্ধে। তার পত্রিকা ইসকনের যে কোনো প্রোগ্রামকে ব্যাপক কাভারেজ দেন, তৈরি করেন ভিডিও স্টোরি। আর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পদকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পত্রিকা কালবেলায় পাশের একটি দেশের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ আছে বলেও অভিযোগ রয়েছে। সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, এটা তার বলতে বাকি নেই। এসব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি হিন্দু মহাজোটের মহাসচিবের। এই ব্যাপারে সরকারের গোয়েন্দা বিভাগ আছে, তারা এটা তদন্ত করে তার যদি সম্পৃক্ততা পায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 আগস্ট। বিক্ষোভ দমনে গুলি ছুড়তে নির্দেশ দেয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের একজন হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ভাতের হোটেলের হারুন বা ডিবি হারুন নামে পরিচিত পাওয়া হারুনুর রশিদের সাথে সন্তোষ শর্মার আছে বিশেষ সম্পর্ক। প্রতারণার ফাঁদ হিসাবে হারুনের ভাতের হোটেল ব্যবহার করতেন সন্তোষ শর্মা। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলেও হারুনের সাথে সন্তোষ শর্মার সম্পর্ক এখনও বজায় আছে। পলাতক ডিবি হারুন কোনো গণমাধ্যমের সাথে কথা না বললেও সন্তোষ শর্মা সম্পাদিত দৈনিক কালবেলার সাথে কথা বলেছেন, জানিয়েছেন তিনি দেশে আছেন। আটক বা দেশ ছাড়ার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয়। মঙ্গলবার কালবেলাকে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। এসব বিষয়ে জানতে বারবার সন্তোষ শর্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। সন্তোষের মধ্যে যদি অনুশোচনা আসে, সে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাক, আমরা ক্ষমা করবো তাকে, যে সরি আমার পুরো জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ইন্ডিয়ান রয়ের দালাল ছিলাম, আমি এজেন্ট ছিলাম, আমি এটা চাপে পড়ে করছি বা যেভাবে হোক করছি, আমি এটা তাকে সরি বলতে হবে, পুরো জাতির উদ্দেশ্যে তাকে বলতে হবে সেটা। এখন দেখার বিষয় পুলিশ ও গোয়েন্দারা কি করেন। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের উদ্বেগকে ভারত অতটা গুরুত্ব দেয়নি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্বার্থ বজায় রেখে ভালো দ্বিপাক্ষিক সম্পর্কে আশাবাদী বাংলাদেশ। তবে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যমত্য থাকা জরুরি বলে মনে করেন উপদেষ্টা। আর বিশিষ্টজনরা বলছেন, ভারতের সাথে যত বিনিময় হোক তাতে যেন অক্ষুণ্ণ থাকে দেশের মর্যাদা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দেশের বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা সভা। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রশ্নে মতামত তুলে ধরেন বিশিষ্টজনেরা। আফগানিস্তানকে পাকিস্তানের বিপরীতে স্ট্র্যাটেজিক রিয়ার বেস হিসাবে ব্যবহার করার জন্য ভারত প্রচুর বিনিয়োগ করেছিল। তালেবান আসার পরে সেটা পণ্ড হয়ে গেছে। আর আফগানিস্তানের সাথে চীনের সখ্যতা গড়ে তুলেছে এখন।
বাংলাদেশের ক্ষেত্রেও এই সম্ভাবনা তৈরি হয়েছে, এটা ভারতের একটা ভয়। ভারত কি দয়া করে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে? পাকিস্তান তাদের জন্য একটা থ্রেট ছিল। আমরা স্বাধীনতা চেয়েছি, একইভাবে ওরাও ওদের প্রতিপক্ষ যে আপনার শত্রু তাদেরকে তারা দুর্বল করতে চেয়েছে। বন্ধুত্বের দোহাই দিয়ে ভারতের অযাচিত নাক গলানোর বিরোধিতা করেন বক্তারা। ন্যাক্কারজনকভাবে রাজনৈতিক বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাচ্ছে, প্রভাব বিস্তার করছে, যা বন্ধ রাষ্ট্রের পরিচায়ক হতে পারে না। প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবর্তিত এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় স্বার্থে আমাদের ঘর গোছানোর এখনই সময়। আমাদের যেগুলি কনসার্ন ছিল সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলি ব্যবস্থা নেওয়া হয়। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। কাউকে হুমকি নয়, আবার কারো হুমকিকে গ্রাহ্য করা হবে না জানিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিষয়ে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় 31 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলায় সাইফুলের ভাই মামলা করেছেন আরও 116 জনের বিরুদ্ধে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেন বাদী। এদিকে পুলিশের 3 মামলায় 38 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 9 জন হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। তো আমরা এর মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছি। এই 7 জন এই ভিকটিমের পরিবার যে মামলা করেছে সেখানে এজাহার নামে 7 জন আছে, কিন্তু এর বাইরে আমরা আরও 2 জনকে শনাক্ত করেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। বিজিসিএফ অ্যাওয়ার্ড 2024 পেলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনুভা মাহবুব সালাম। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মিডিয়া কি পার্সন হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকাল অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। পুরস্কার পাওয়ার পর নিজের এই সাফল্যের জন্য পরিবার ও 21-এর অপরিসীম ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাজনুভা মাহবুব সালাম। এ সময় 21 টেলিভিশন নিয়ে তার আগামীর পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে 2 নভেম্বর গণমাধ্যমে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনুভা মাহবুব সালাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কাল। আমন্ত্রণ আবারও 21 সংবাদ। বাংলাদেশের আকাশে এখনো শকুন ঘোরাফেরা করছে উল্লেখ করে জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এদেরকে মাটিতে নামতে দেয়া যাবে না। বিকেলে সাতক্ষীরায় জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষা সহ কর্মস্থলে যাওয়ার অধিকার নিশ্চিত করা হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশাবন মখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের রায় কাল। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় রায়ের জন্য মামলা দুটি 54 ও 55 নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এরই ধারাবাহিকতায় রায়ের জন্য মামলা দুটি আদালতের রোববারের কার্যতালিকায় উঠল। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রয়ের এজেন্ট সাংবাদিক সন্তোষ শর্মা, হাসিনার পুলিশ বাহিনীর উপরে ছিল ব্যাপক প্রভাব। বাংলাদেশের উদ্বেগকে গুরুত্ব দেয়নি ভারত, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের তাগিদ। আইনজীবী আলিফ হত্যায় পরিবারের 2 মামলা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।